গর্ভের সন্তানের বাবাকে এই সত্যটা পৃথিবীতে শুধু একমাত্র সেই মাই বলতে পারবে যার গর্ভের সন্তানটা। তো এরকম আমার সন্তানের বাবাকে সেটা আমি খুব ভালো করে জানতাম। জানার পরেও আমি আমার হাজব্যান্ডকে বারবার কনভিন্স করছিলাম বোঝানোর জন্য এই বাচ্চাটা তার। আমার নাম সূচনা। চলেন আমার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, সবে মাত্র 15 বছর বয়স, কিশোরী বয়স, ওই সময়টাতে প্রথম আমি প্রেমের প্রপোজাল পাই একজনের কাছ থেকে। সে আমার চেয়ে বয়সে 3 বছরের বড়। তো সে আমাকে প্রপোজ করার পরে আমি তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করি। তাকেও আমার ভালো লাগে। আগে থেকে টুকটাক চিনতাম, কিন্তু এরকমভাবে কখনো কথা বলা হয় নাই। তো ওখান থেকেই আমাদের টুকটাক কথা বলতে বলতে একটা সময় রিয়ালাইজ করলাম যে দুজনে দুজনকে হয়তো বা ভালোবেসে ফেলেছি। তো আমাদের সম্পর্কটা খুব সুন্দর চলতেছিল। তো আমাদের দুজনের একটা প্ল্যানিং ছিল যে আমরা পড়াশোনা শেষ করবো, পড়াশোনা শেষ করে বাড়িতে জানাবো, বা সে যখন চাকরি বাকরি পাবে তার বাড়িতে জানাবে। আর আমি তো পড়াশোনা করছিলাম। তো এভাবে এসএসসি পরীক্ষা দিলাম, ইন্টারে ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেল। আমাদের প্রেমের বয়স প্রায় 3.5 বছর। ওই সময়টাতে হঠাৎ করে আমার বাসা থেকে সবাই একদম অস্থির হয়ে গেল আমাকে বিয়ে দেওয়ার জন্য। তখন আমার সবে মাত্র 18 বছর বয়স হয়েছে। এখন এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কী হইল? বাসাতে বোঝানোর খুব চেষ্টা করতেছিলাম যে আমি আয় পরীক্ষাটা দিই, তারপরে গিয়ে না হয় বিয়েটা করি। কিন্তু বাসার সবার এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, পড়াশোনা তো জানি, সার্টিফিকেট দিয়ে কী হবে, আমি তো আর চাকরি করব না। আর তার চেয়েও বড় কথা ছিল, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেখান থেকে আমার জন্য এত ভালো জায়গা থেকে একটা বিয়ের সম্বন্ধ আসে, দেখতে যেহেতু ভালোই ছিলাম। তো সেখান থেকে আমার বাবা মায়ের মনে হয় যে এর চেয়ে ভালো সম্বন্ধ আমার জন্য আর হতে পারে না। তো আমার জন্য যার বিয়ের সম্বন্ধ আসে সে আমার চেয়ে গুনে গুনে 17 বছরের বড়, এবং সে একটা বিয়ে করছিল, বিয়ে করে রেখে তার বউকে রেখে সে দেশের বাইরে চলে গেছে। তখন তার বউ চলে গেছে অন্য লোকের সাথে, এবং তারপরে সে এখন আবার বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে, এবং আমার ছবি দেখে তার পছন্দ হয়েছে। এবং আমার ফ্যামিলির তাকে পছন্দ হওয়ার পেছনে মূলত কারণ ওনার বাবা মা নেই, ওনারা 3 ভাই, 2 ভাই যার যার মতো আলাদা থাকে, আর সে তার মতো তার আলাদা বাড়িঘর সব কিছু আছে, সেটেলড, ব্যবসা করতেছে। তার বউ চলে যাওয়ার পরে সে দেশে এসে ব্যবসা শুরু করে, এবং খুব মোটামুটি সফল ব্যবসায়ী বলা চলে। তো সব দিক থেকে পারফেক্ট। হোক সে দেখতে আমার চেয়ে বয়সে বড়, দেখতে ভালো না, বা তার স্বভাব চরিত্র কেমন, এটাতে এখন আর কিছুই যায় আসে না, কারণ তার টাকা পয়সা আছে এবং তার ফ্যামিলিতে কোনো ঝামেলা নেই। এটা ছিল আমার বাবা মায়ের পছন্দের মূল কারণ। তো আমি যখন আমাকে বলা হইলো তাকে বিয়ে করার জন্য, তখন আমি ব্যাপারটা সৈকতকে জানালাম, আমার যে বয়ফ্রেন্ড। তো এমন না যে ও আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না বা কোনো কিছু। ও আমাকে বলল যে তুই বাড়িতে কথা বল, যদি ওনারা রাজি থাকে তাহলে আমি যেভাবে হোক ম্যানেজ করি, আর না হলে যদি কেউ নাই মানে তাহলে আমরা দুজন পালায়া বিয়ে করে ফেলবো, এরকম আমাকে সৈকত বলল। তো বলার পরে আমি খুব সাহস করে আমার বড় বোনকে বললাম যে আপু এরকম আমি একটা ছেলেকে পছন্দ করি। তো আপু গিয়ে বাড়িতে বলার পরে আমার বড় ভাই, আমি সবার ছোট পরিবারে, বড় ভাই গিয়ে খোঁজ খবর নেওয়ার পরে দেখলো সৈকত একটা অল্প বয়স্ক ছেলে, আমার চেয়ে 3 বছর বয়স, তার মাত্র 21 বছর বয়সে, সবে মাত্র অনার্সে পড়তেছে, এবং তাদের ফ্যামিলির অবস্থাও ততটা ভালো না। তখন আমাকে সবাই মিলে বোঝানো শুরু করলো, আমার কাছ থেকে ফোন নিয়ে যাওয়া হলো, আমার কলেজ যাওয়া বন্ধ। বাসায় আমি 1 সপ্তাহের মধ্যে 1 মিনিটের জন্য আমাকে কেউ একা ছাড়ে নাই যে আমি কারো ফোন থেকে 1 মিনিট সৈকতের সাথে কথা বলবো কি, কোনো কিছুই নাই। 1 সপ্তাহ পরে ঘরে আসলো ওই লোকটা আমাকে দেখতে। যেদিন দেখতে আসলো ওদিনই কাবিন হয়ে গেল, এবং সবাই আমাকে খুব শাসালো যে বিয়ে আমার ওকে করতে হবে, নাহলে মেরে ফেলবে, কেটে ফেলবে, হ্যান করবে, তেন করবে, দুনিয়া আর অশান্তি করে। এরপরে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তো ওই দিনই ওই লোক আমাকে তার বাড়িতে নিয়ে গেল, তার নিজস্ব বাড়ি, একতলা একটা বাড়ি। ওখানটাতে সে আমাকে যখন নিয়ে গেল, যাওয়ার পরে তার সাথে এখন প্রথম দিন ছিল, অবশ্যই তার উচিত ছিল আমার সাথে সুইটলি ব্যবহার করা, যেহেতু বিয়ের প্রথম দিন, আর বয়সের এতটা একটা গ্যাপ ছিল, বাট সেটা আমি তার কাছ থেকে পাইনি। তার আমাকে বলা প্রথম কথা ছিল, তো কান্না করার কি আছে, তো ন্যাকামি করার কি আছে, মেয়ে মানুষ হয়েছে, বিয়ে তো করতেই হতো, এরকম নানান কথাবার্তা। সেখান থেকে তার উপর থেকে রুচিটা আমার একেবারেই উঠে গেল। যতটুকু নিজেকে বোঝাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে, অনেকেই তো প্রেম করে, বিয়ে হয় না, বাবা মা বিয়ে দিয়ে দিছে, বিয়ে হয়ে গেছে, এটাই জীবন। তো ওনার ব্যবহারটা দেখার পরে আমার মনটা ভরে গেছে যে এই লোকের সাথে আমি থাকবো না। তো যেভাবেই হোক, ওনাকে তো আর আমার ফ্যামিলি জানায় না যে আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল বা কোনো কিছু। সে ভাবতেছে আমার হয়তো বিয়ে হয়ে গেছে দেখে আমি কান্না করতেছি।
তো জোর জবরদস্তি যতটুকু যা করা যায় উনি আমার সাথে সব কিছু করলেন এবং আমাদের বিবাহিত সম্পর্কটা সামনে আগালো। তো আমাকে বুঝাই দেওয়া হলো, আমার সংসার, ওনার বড় ভাইয়ের বউ এসে সব কিছু বলে কয়ে বুঝাই দিয়ে গেল যে আমরা তো এখানে থাকি না, এটা তোমার সংসার, তোমার হাজব্যান্ড আর তুমি, তোমাদের দুইজনের সংসার, তুমি এভাবে এভাবে সব করবা। তো আমি মোটামুটি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কাজ টাজ সবই করতে পারি। আমাকে এটা দেখায় দেওয়া হলো, রান্না করা থেকে শুরু করে এভরিথিং তার দেবরের শিডিউল আমাকে বুঝাই দেওয়া হলো। তো ঠিক আছে, আমি মেনে নিয়ে থাকতেছিলাম। তো আমাকে হচ্ছে বিয়ের পরে আমাকে ফোন দেওয়া হলো প্রায় 1 মাস পরে। তো 1 মাস পরে ফোন হাতে পাওয়ার পরে আমার প্রথম যেটা মনে হলো যে আমার তো সৈকতকে বলা উচিত ছিল যে আমার বিয়েটা হয়ে যাচ্ছে, সেটাও তো বলার সুযোগটা আমি পাই নাই, বা আমার বিয়েটা হয়ে গেছে। সে কোথাও থেকে খোঁজ খবর পাইছে যে আমার বিয়ে হয়ে গেছে বা কোনো কিছু, যেভাবেই হোক। তারপরে ওর সাথে ওকে ফোন করলাম এবং বললাম এমন আমার বিয়ে হয়ে গেছে, বাদ দাও, এভাবে হচ্ছে আমাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই, তুমি হচ্ছে অন্য একটা হচ্ছে কারোর সাথে বিয়ে করে না, বা জীবনের সামনে আগাও, আমাকে নিয়ে তুমি বসে থেকো না, আমি তো সামনে আগায় গেছি। যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন চলতেছে, এখন তাকে আমি ভালোবাসি না বাসি সেটা কোনো ম্যাটার করে না, বিয়ে হয়ে গেছে, তার সাথে আমি থাকতেছি, এটাই ম্যাটার করে। তো যাই হোক, এভাবে আমি আমার সংসার করতেছি। আমার বিয়ের ঠিক 3 মাসের মাথায় আমার হাজব্যান্ড আমাকে মারলো, এবং সেটার মূলত যে কারণ ছিল সেটা হলো এরকম যে তার ভাইয়ের বউ কিছু একটা বলছে, আমার কোনো কথাবার্তা বা কোনো কিছু তার ভাইয়ের বউয়ের পছন্দ হয় নাই। এটা নিয়ে তার আমার সাথে কথা কাটাকাটি হলো যে আমি আমার সংসারে থাকি, তার ভাইয়ের বউ এসে নাক গলাবে। তারা হচ্ছে পাশের বাড়িতেই থাকে, এমন না যে খুব বেশি দূরত্বে, সারাদিনই আসতেছে, এটা ওটা খোটা শোনানো, কথা শোনানো, নানান কথা বলতেছে। তো এখন যদি আমাকে বিয়ে দেওয়া হয়েছে দেখে যে আমার শ্বশুর শাশুড়ি কেউ আমাকে কিছু বলবে না, সেখান থেকে তার ভাইয়ের বউ এসে আমার সংসারে মাতব্বরি করতেছে, এটা আমি নিতে পারি নাই। তো আমি তাকে বলছি যে আপনি হচ্ছে এত কথা না বলে চলে আমরা আমাদের মতো গুছাই নেব। এটা তার ভালো লাগে না, সে আমার হাজব্যান্ডকে বিচার দিছে। সেখান থেকে প্রচুর ঝামেলা, আমার হাজব্যান্ড আমাকে মারলো। এবং এরকম ছিল আমার শ্বশুরবাড়ির অবস্থাটা যে তারা তো আমাকে বলে বিয়ে দিছে যে কেউ হচ্ছে নাই সংসারে, বাট ব্যাপারটা এরকম খুব কমই ছিল। সন্ধ্যার পর হচ্ছে এ বাড়িতে এসে সবার অযথা আড্ডা। আমার কোনো আমি যে চাই না নাচে বা আমি পছন্দ করি না করি তাতে কিছুই যায় আসে না। সন্ধ্যার পর তার ভাইয়ের বউরা, ভাইয়ের বাচ্চা কাচ্চারা চলে আসতেছে, এসে বসে তারা এখানে আড্ডা দিতেছে, আমাকে বলতেছে, বা আমি বাসায় থাকবো, এখন আমার ইচ্ছে করতেছে না যেতে, বা আমাকে জোর করে হচ্ছে তাদের বাড়িতে নেওয়া হচ্ছে। এরকম চলতেছে লাইফে। তো ঠিক আছে, এভাবেই হচ্ছে কিছুদিন যাওয়ার পরে তো আমার তাদেরকে ভাল লাগেনি ব্যাপারটা, তারা কোনো রকমভাবে বুঝতেছিল। যাই হোক, তো এভাবে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমি এখানে থাকতে চাই। তার আর্নিং যথেষ্ট পরিমাণ ছিল, তো সে ওখান থেকে একটা বাসা ভাড়া করে অন্য একটা ভাড়া বাসায় চলে গেল, এই বাড়িটা ভাড়া দিয়ে আমার কথাটা শুনে। কিন্তু এর মাঝে এখানে প্রায় 6 মাসের মতো ছিলাম। 6 মাসের মধ্যে সে 3-4 দিনই আমার গায়ে হাত তুলছে, শুধু এই ছোটোখাটো বিষয় নিয়ে। আমি তার ওই ভাইয়ের মেয়ের সাথে এইভাবে কথা বলছি, তার ওই ভাইয়ের মেয়েরা, তার ভাইয়ের বোরে, তারাই তার জীবন। ঠিক আছে, এটা স্বাভাবিক, তাদের সাথে সে এতটা বছর থাকছে। যেটাই হোক, তো তার একটা অভ্যেস ছিল আমাকে বেশ সন্দেহ করা অযথা। প্রথম 6 মাস আমি ওই দিন যে আমি হচ্ছে সৈকতের সাথে কথা বলার পরে আমি আর ওর সাথে কথা বলি নাই, ওকে আমি ব্লক করে রাখছি। তো তার মূলত অভ্যেসে ছিল আমাকে সন্দেহ করা। এবং তার ভাইয়ের বউরা এরকম ছিল, তারা হচ্ছে তার মাথায় সবসময় এটা ঢুকাতো যে আমি আলাদা থাকবো, আমি হচ্ছে ইয়াং সুন্দরী, যদি হচ্ছে আমি অন্য কোথাও রিলেশন করি, ওই বিষয়গুলোই তার মাথায় চলতো। সে তো আমার কথায় রাজি হয়ে বাসাটা ছেড়ে চলে গেছে, কিন্তু যাওয়ার পরেও আমাকে সন্দেহ করার ব্যাপারটা তার ভাইয়ের বউরা তার মাথায় এটা ঢুকাই দিতেছিল যে কেন হচ্ছে এখানে থাকতে পারলো না, তো নানান কথাবার্তা। যাই হোক, সেখান থেকে প্রতিদিনই আমাদের মাঝে কিছু না কিছু নিয়ে ঝামেলা হচ্ছে, সে অযথা আমাকে হচ্ছে গালাগালি করা। তো এরকম করতে করতে বিয়ের 7-8 মাস হয়ে গেল। 7-8 মাসে আমার জীবনটা এরকম ছিল, আমি আমার বাবার বাড়ি গেলে কোনো রকম এক রাত থাকি, আর সেখানটাতে যাওয়ার জন্য আমার যেই গাড়ি ভাড়ার টাকা সেটা আমাকে গুনে দেয়া হয়। এরকম আমার বাবা মা আমাকে বিয়ে দিছে দেখে হচ্ছে আমার হাজব্যান্ড ব্যবসায়ী, এত বড় লোক, হ্যান আছে ত্যান আছে, কেউ জ্বালাতন করার নাই। বাট আমার হাজব্যান্ড আমাকে 20 টাকা দেওয়ার আগে 10 বার ভাবে 20 টাকা দিয়ে আমি কি করব, এরকম হচ্ছে তার অবস্থা। তো এতটা স্ট্রিক্টলি আমি আমার বাবার বাড়িতে কখনো থাকিনি। হয়তো বা গরিব মানুষের মেয়ে ছিলাম, কিন্তু কলেজ যাওয়ার রিক্সা ভাড়া 50 টাকা ছিল, আমার বাবা 100 টাকা 150 টাকা দিয়ে দিতেন, 200 টাকা দিয়ে দিতেন। ভাবতেন না যে আমার মেয়ে বাকি 50 টাকা দিয়ে কি করবে। সেখান থেকে এখানে এসে আমি 10টা টাকা আমার হাতে পাই না যে আমি কিছু করব, বা আমার বোনের মেয়েকে আমি একটা 20 টাকার চকলেট কিনে দেওয়ার জন্য তার কাছ থেকে আমার চাইতে হয়।
যেটাই হোক এভাবে চলতেছিল জীবন। একদিন আমি বাসা থেকে বের হয়েছি কিছু কেনার জন্য, ওখানটাতে গিয়ে আমার হচ্ছে সৈকতের সাথে সামনাসামনি দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পর আমি যথাসম্ভব চেষ্টা করতেছিলাম ওকে অ্যাভয়েড করার, বাট ও খুব জোরাজোরি করে রাস্তার মধ্যে আমার হাত ধরে রাখে, কথা বলতে চায় আমার সাথে। তো আমরা একটা রেস্টুরেন্টে বসি, কথা বলি, কথা বলার পরে ও জিজ্ঞেস করে সব কিছু, আমি সব কিছু বলি। তো ওর সাথে আমার এতদিনের একটা সম্পর্ক ছিল প্রায় 3.5 বছর, অনেকটা সময়। আমরা কিশোরী বয়সের আমার প্রথম ভালোবাসা ছিল ও। এখনও আমার মনের কোণে কোথাও না কোথাও ওর জন্য ভালোবাসাটা রয়ে গেছে। তো ওকে আমি সব কিছুই বলে দিই, আমার সংসার জীবন সম্বন্ধে সব কিছু। তো ও বলে যে তোকে তো বলছিলাম, যে ও আমাকে তুই করে বলতো যে আমরা পালায়া যাই, তুই যদি পালায়া যেতি তখন এখন হয়তো বা আমরা দুজন ডাল ভাত খেয়ে থাকতাম, বাট ভালো তো থাকতাম। তো এরকম হয় যে পুরনো জিনিসগুলো আবার নতুন করে মনে পড়া, হাজব্যান্ডের কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়া, সব কিছু মিলেমিশে আমি হচ্ছে সৈকতকে আনব্লক করি এবং সেখান থেকে আমাদের আবার কথা বলাটা শুরু হয়। তো ফোনে টুকটাক কথা বলতে বলতে এভাবে আরও 6 মাস চলে যায়। আমি ইচ্ছে করেই বাচ্চা কাচ্চা নিচ্ছিলাম না, কারণ কেন জানি আমার মনে হচ্ছিল আমার এই সংসারটা টিকবে না। তো এই পর্যন্ত আমার সৈকতের সাথে সব কিছুই নর্মাল ছিল, আমরা কথাবার্তা বলছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের যেই ভাইয়ের বউয়েরা ছিল, মানে বেশি দূরত্বে না, 20-25 টাকা রিক্সা ভাড়া, এতখানি দূরত্বে একটা বাসা নেই আমরা। এরপরে এখানে আরেকটু কারণ ছিল যে আমার হাজব্যান্ডের যে বাসাটা ওটা একতলা ছিল এবং উপর দিয়ে হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, উপরে টিন ছিল সেটা, সেই কারণে এগুলো ঠিকঠাক করাবে, এই কারণে আরও বাসা ভাড়াটা নেওয়া। এরকম না যে একদম আমাকে ভালোবেসে উনি ওনার ফ্যামিলিকে ছেড়ে আমার সাথে চলে আসছে, ব্যাপারটা এরকম ছিল না। যাই হোক, তো ওখানে হচ্ছে থাকতে শুরু করলাম। এরপরে ওনারা আমাকে এত প্রেশার করতে থাকলো, আমার ফ্যামিলির মানুষজন বললো ঠিক আছে তুমি বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তো 1 বছর পরে বিয়ের আমি কনসিভ করলাম। কনসেপ্ট করার পরে আমার একটা মেয়ে হইল। তো আমার মেয়েটা হওয়ার পরে আমার হাজব্যান্ড যেন একদম চেঞ্জই হয়ে গেল। থাকে না প্রথম দিকে একটু একটু ভালোবাসা দেখাইতো যতটুকু, এখন একদম নাই বললেই চলে। সে তার মন মতো বাসায় আসে, সে তার ভাইয়ের বউয়ের বাসা থেকে খেয়ে আসে, এবং আমি আস্তে আস্তে ফ্যামিলির যে টুকটাক সবার পরিচিত মানুষের কাছ থেকে জানতে পারি যে তার বড় ভাইয়ের বউয়ের কারণেই তার সংসারটা, এর আগের বউ চলে গেছে, উনি মহিলাকে টর্চার করে নিয়েছেন, এরকম জ্বালাতন করতে করতে উনি চলে গেছে। ওই মহিলা কোনো মানে ছেলের সাথে পালায় যায় না, মহিলা ওনার জ্বালায় চলে গেছে। চলে যাওয়ার পরে উনি ওনার বাবার বাড়িতে 1 বছর থাকছে, এরপর ওনার ফ্যামিলি ওনাকে ডিভোর্স দিয়ে বিয়ে দিয়ে দিছে। আর এর আগে বলছে যে উনি কোনো ছেলের সাথে চলে গেছে। যেটাই হোক, তো এভাবে আমার ওইদিকে হচ্ছে সৈকতের সাথে কথা হয়, ওর সাথে আমি কথা বলি সারাদিন। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে ওর সাথে আমার কথা, এমন না যে আমাদের প্রেমের সম্পর্ক চলতেছে বা আমরা দুজন হচ্ছে পরকীয়া করতেছি, এরকম না। আমরা আমাদের দিনের কথাগুলো শেয়ার করি, কোনো ভালোবাসার কথা না, মনের কথাগুলো দুজন দুজনের সাথে শেয়ার করি, সারাদিন কী করলাম অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। তো এখানে আমাদের কারো কোনো চাওয়া যে আমি ওর কাছে চলে যাব, ও আমার সাথে এসে থাকবে, বা আমি পরকীয়া করতেছি, এরকম কিছুই ছিল না। নর্মাল কথাবার্তা হয়তো প্রতিদিন 1-2 বার কথা হতো। তো এভাবে হচ্ছে আমার মেয়েটার যখন 1 বছর বয়স, তখন যে কোনো একটা কারণ নিয়ে আমার ওই ভাসুরের বউয়ের সাথে আমার প্রচুর ঝগড়া হয়। তো প্রথম দিকে ছিল হচ্ছে নর্মালি, আমি বয়স অল্প ছিল, সংসার অন্যরকম ছিল। এখন আমি একটা বাচ্চার মা হয়ে গেছি, আমার সংসার, সেখানে এসে কেউ খবরদারি করলে ব্যাপারটা আমি নিতে পারিনি। এবং উনি এতটা অধিকার দেখাইতো আমার হাজব্যান্ডের উপরে, তো আমি হচ্ছে একটু বলেই ফেলি যে আমার হাজব্যান্ডের সাথে তার কি পরকীয়ার সম্পর্ক আছে কিনা, দেবরভাবে রাগের চোটে বলে ফেলছি। সেটার জন্য তো পুরো হাঙ্গামা, পুরো ফ্যামিলিতে বিচার আচার বসায়, এবং আমার হাজব্যান্ড বাসায় এসে আমাকে এত পরিমাণে মারে, সে একদম বেল্ট খুলে ওটা দিয়ে আমাকে মারে। এরপরে আমাকে মানে মেরে ফেলবে উনি, আমার গলার মধ্যে ওড়না পেঁচায়, আমার হচ্ছে পুরো দম বন্ধ করা অবস্থা, আমি সেন্সলেস হয়ে যাই। আমি 4-5 ঘন্টা সেন্সলেস থাকি এবং আমাকে হসপিটালে নিতে হয়, এত খারাপ অবস্থা আমার হয়ে যায়। তো হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় আসে, আমার ফ্যামিলির মানুষজন আসে। এরপরে সবার চোখে আমি অপরাধী থাকি, কেন হচ্ছে আমি আমার ভাসুরের বউকে বললাম তাদের মাঝে পরকীয়ার সম্পর্ক। আর আমাকে যে এতটা মারলো এটা কারো চোখেই পড়ে না। ওই দিন থেকে আমার হাজব্যান্ড টোটালি আমার মন থেকে উঠে গেছে, ওকে আমি জাস্ট ঘৃণা করতে শুরু করছি। সত্যিই মনে হয় ওর ভাইয়ের বউর সাথে ওর পরকীয়ার সম্পর্ক আছে, না হলেও আমার সাথে এরকম কেন করলো। তো যাই হোক, ওই দিন থেকে হচ্ছে এভাবে ওর সাথে আমি আর কোনো এরকমভাবে কথা বলি না। তো ছোট্ট একটা ফ্ল্যাট ছিল, 2টা রুম ছিল, আমি আমার মেয়েকে নিয়ে 1 রুমে দরজা লাগিয়ে ঘুমাই থাকতাম, ও আর 1 রুমে থাকতো। ওকে আমার ধারে কাছেও আমি আসতে দিতাম না। তো এটা তো আর হচ্ছে এক ঘরে থেকে আর কতক্ষণ সম্ভব। তো এই ব্যাপারটা তো পুরো নয়ন শুনছে, তখন ওর কাছে ভীষণ খারাপ লাগে বিষয়টা, যে হচ্ছে এরকম কেন করবে। তখন ও ফার্স্ট টাইম আমাকে বলে যে তুই আমার কাছে চলে আয়, আমি তোকে বিয়ে করবো। তো
এতটাও বোকা ছিলাম না যে কেউ বলবে আর চলে যাব, কারণ হচ্ছে আমি তো দুনিয়াদারি দেখছি বা মানে অনেকটাই বুঝতাম যে একটা বিবাহিত মহিলা যখন অন্য কারো কাছে চলে যায় তখন হচ্ছে কখনো তার ওই রকম মূল্যায়নটা থাকে না যেটা আগে ছিল। যেটাই হোক, তো ভাবে ওকে বলতাম যে এটা কোনোদিনও সম্ভব না। তো ওই জায়গাটা থেকে আমাদের আবার নতুন করে যে ভালোবাসার জায়গাটা হয়তো বা আবার সতেজ হইতে শুরু করে, এবং ও বারবার আমাকে এটা ওইটা বলতো, সান্ত্বনা দিত। সেখান থেকে একদিন আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকার বাইরে যায়। ঢাকার বাইরে যাওয়ার পরে ও ওই দিন আমাকে বলে যে আমি তোদের বাসায় আসি। তো আমাদের বাসাটা এরকম ছিল যে বাসাটা কেমন যেন খুব পুরনো, বা কেউ হচ্ছে কারো বাসায় যাওয়া আসা দেখা। 2টা ফ্ল্যাটই ছিল ব্যাচেলার, 3তলা একটা বাড়ি ছিল। আমার যে পাশের ফ্ল্যাটটা সেখানটাতে ওই বাসায় একটা মহিলা থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই জব করে। তারা ওইরকমভাবে মানে আমি তাদেরকে দেখি না বললেই চলে। আর 3তলায় 2টা ফ্যামিলি থাকে, তাদেরকে কখনো আমি দেখি নাই। এভাবে হচ্ছে থাকতেছি। তো মানে যে যা ইচ্ছা করুক, ওরকম কোনো মাথা ব্যথা নাই। তো ও আমাকে বারবার হচ্ছে সৈকত রিকোয়েস্ট করতে থাকে যে আমি আসি, সামনে বসে অ্যাটলিস্ট আমরা একটু কথা বলি। তো এরকম করতে করতে আমি বলি ঠিক আছে, আমার হাজব্যান্ড তো আর নাই, কি হবে। তো আসে, আসার পরে এভাবে কথাবার্তা বলি। তো ওখান থেকে সাহসটা একটু বেড়ে যায় যে ঠিক আছে, হয়ে গেছে, আসলে কি হবে এরকম। তো আমার হাজব্যান্ড প্রায়ই হচ্ছে ঢাকার বাইরে যায়। তো এরকম করতে করতে আমাদের দুইজনের মাঝে সম্পর্কটা আবার নর্মাল হয়ে যায়। তো একটা মেয়ে যতদিন আনম্যারিড থাকে, শুনতে কথাটা খারাপ লাগলেও এটা খুব সত্যি একটা কথা, যতদিন পর্যন্ত একটা মেয়ে আনম্যারিড থাকে তাকে বিছানায় নেওয়া যতটা কষ্টকর, একটা ম্যারিড মেয়ের সাথে যখন ছেলেরা সম্পর্কে জড়ায় তাকে বিছানায় নেওয়া কিন্তু ঠিক ততটা কষ্টকর হয় না। তার জন্য এই বিষয়টা খুব ইজি থাকে। তো সেখান থেকে হচ্ছে আমাদের দুজনের ফিজিক্যালি রিলেশনটা অ্যাক্টিভ হয়। আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক ঠিকঠাক চলতেছে। অপরদিকে হচ্ছে ও মাঝে মাঝে মাসে 2-1বার বাসায় আসতেছে, সেটাও কেউ দেখে না, কেউ কোনো রকমভাবে ওরকম বলে না সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, যেহেতু ভাড়া বাসা ছিল। এভাবে আমাদের 1-1.5 বছর খুব সুন্দর হচ্ছে সম্পর্ক আমাদের চলতেছে, কেউ কিছু জানে না। প্রায় 1.5 বছর পরে, তখন আমার মেয়ের বয়স 2.5 বছর, ওই সময়টাতে হঠাৎ করে আমি দেখি যে আমার হাজব্যান্ড আমাকে মানে সন্দেহ করতেছে, বা সে বুঝতে পারতেছে। কারণ আমি এখন না আর হচ্ছে আমার হাজব্যান্ড কী করলো না করলো সেটাতে এখন আর আমার কোনো মাথা ব্যথা নেই। সে আমাকে কি বললো সেটাতেও আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো গায়েই লাগে না, আমি খুব হ্যাপি থাকি। এই বিষয়টা যেন আমার হাজব্যান্ড নিতে পারতেছিল না। ওর মনে হচ্ছিল কোথাও কি আমি কারোর সাথে পরকীয়া করতেছি কিনা, বা আমার লাইফে অন্য কেউ আসছে কিনা। ও নানানভাবে আমাকে সন্দেহ করতে শুরু করে, এবং তখন আমরা দুইজনে ডিসিশন নেই যে আমরা হচ্ছে এভাবে আর থাকবো না। যেহেতু দুইজনে বুঝতে পারতেছিলাম যে আমরা যেটা করতেছি এটা তো অবশ্যই অন্যায়, কিন্তু অন্যায়টাকে ওই যে ভালোবাসার নাম দিয়ে ফেলছিলাম অন্যায়টাকে, সেই কারণে অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছিলাম। তো দুজন ডিসিশন নেই যে আমরা হচ্ছে আর আমাদের রিলেশনটা কন্টিনিউ করবো না। ওকে ওর বাসা থেকে ততদিনে বিয়ের জন্য প্রচুর প্রেশার দিতেছে, মেয়ে দেখাইতেছে। ও আমাকে বারবার বলতো যে এরকম এরকম মেয়ে দেখাইতেছে। আমি বলতাম বিয়ে করে ফেলো, তো বলতো যে না, তোকেই বিয়ে করবো, তুই আমার কাছে চলে আয়। এরকম মানে ও আমাকে সবসময় বলতো তুই আমার কাছে চলে আয়, আর আমি বলতাম যে মানুষ কি বলবে, তোমার কাছে আমাকে ভালো লাগবে না, এই ধরনের। তো এইভাবে চলতে চলতে এরপরে আমরা ডিসিশন নিলাম আমরা আর দেখা করবো না, কখনো আমাদের বাসায় আসবে না। ওকেও বোঝাইলাম। তো যেই মাসে বোঝাইলাম এর পরের মাসে দেখলাম আমি কনসিভ করছি। তো ওই যে বললাম, একটা মা অবশ্যই জানে তার সন্তানের বাবাকে। সেখান থেকে তো আমি জানি বাচ্চাটা সৈকতের ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে কোনো রকমে বুঝাইলাম যে বাচ্চাটা তার। সে অবশ্য প্রশ্ন করে নাই বাচ্চাটা কার, কিন্তু আমাদের তো এরকম ছিল রিলেশন যে বাচ্চাটা তার হওয়ার কথা না। তো সেখান থেকে সে বলার পরে আমি তাকে কোনো রকমভাবে কনভিন্স করলাম যে না, বাচ্চাটা তোমারই। তো সেও মেনে গেল বাচ্চাটা তার। এভাবে এখন যেহেতু আমার গর্ভে ওর বাচ্চা ছিল, সেখান থেকে ও বারবার বলছিল যে বাচ্চাটা যেহেতু আমার, তুই চলে আয়। তা আমি বললাম যে দেখ, এই বাচ্চাটা হয়তো বা তোর, আমার মেয়েটা কিন্তু তোর না। তুই আমার মেয়েটাকে ভালোবাসতে পারবি ওর বাবার মতো? ওর বাবা ওকে যেভাবে রাখবে, যেই লাইফ দিবে, সেটা তো তুই দিতে পারবি না। তো আমি আমার মেয়ের জন্য এই সংসার কখনো ছাড়তে পারবো না, আমার মেয়েকে তো আমি ছাড়তে পারবো না। আর আমি যদি ডিভোর্স হয়, ওর বাবা যদি ওকে রেখে দেয়, তখন হচ্ছে আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। তার চেয়ে বলো ভালো আমরা দুজন আলাদা হয়ে যাই, বাচ্চাটা হোক আমার কাছে থাক। তো এরপরে আমার বাচ্চাটা যখন আমার পেটে আসে, তখন আমার হাজব্যান্ড খুব পরিবর্তন হয়ে যায়। ওকে দেখলাম যে ও অনেক
অন্যরকম হয়ে গেছে। আগেও আমার সাথে যেরকম খারাপ ব্যবহার করতো, ভাইয়ের বউয়ের কথা শুনতো, ওগুলো এখন আর নেই। ও আমার খুব কেয়ার করে, খুব ভালোবাসে। তখন আমার মাঝে একটা গিল্টি ফিল হইতে থাকলো যে আমি হচ্ছে এটা কেন করলাম, ও তো পরিবর্তন হয়ে গেছে, বাট আমি তো ভুলটা করে ফেলছি। যাই হোক, তো এভাবে হচ্ছে সময়গুলো কাটতে থাকলো। তো আমার যখন হচ্ছে প্রেগনেন্সির 7 মাস বয়স, ওই সময়টাতে সৈকত বিয়ে করে ফেলে। বিয়ে করে ফেলে বলতে ওদের কাবিন হয়ে যায় এবং বাসায় বউ নিয়ে আসে, এরকম ছোটোখাটো করেই হচ্ছে বিয়েটাও করে ফেলে। এবং ওই বিষয়টা আমাদের কথা হয়, ওই বিষয়টা আমাকে জানায় না, কারণ হচ্ছে প্রেগনেন্সির সময় আমি একটু অসুস্থ ছিলাম। তো ও ভাবে যে আমি হচ্ছে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে সবটা, মানে আমাকে সবটা জানাবে যে ও বিয়ে করে ফেলছে। তো এভাবে আমার বেবিটা হয়। বেবি হওয়ার পরে আমার বেবির দেখতে পুরোই হচ্ছে সৈকতের মতো হয়। তো সেখান থেকে আমার হাজব্যান্ডের থাকে না যে আমাদের সবার একটু চোখে লাগা যে এই ছেলেটা হচ্ছে কার মতো হয়েছে দেখতে, আমাদের কারো মতো তো হয় নাই। বাট আমার মনের মধ্যে তো একটা ভয় কাজ করতে শুরু করে, এই বুঝি সত্যটা বাইরে চলে আসলো, এই বুঝি সত্যিটা বাইরে চলে আসলো। তো আমার হাজব্যান্ড না সব কিছুর পরে, আমি বাসায় আসি 1-1.5 মাস পরে, সে আমাকে কথায় কথায় মানে এরকম জিজ্ঞেস করতে থাকে যে আদৌ কি বাচ্চাটা তার কি না, ছেলেটা দেখতে তো একদমই তার মতো না, এটা সেটা নানান কথাবার্তা খোঁচায় খোঁচায় বলতে থাকে। কিন্তু সে আমার সাথে এখন আর খারাপ ব্যবহার করে না। অপরদিকে তো হচ্ছে আমি নয়নের সাথে কথা বলে, সরি, আমি হচ্ছে সৈকতের সাথে কথা বলে, ও কিন্তু খুব নর্মাল। ও আমাকে এখনও বলে নাই যে ও হচ্ছে ইসে করছে, যে বিয়ে করে ফেলছে। ও আমাকে এই বিষয়টা একদম বলেই না, আর আমি জানি না ও বিয়ে করছে। তো এভাবে আমার মনের মধ্যে একটা মানে এতটা গিল্টি ফিল হচ্ছিল যে আমি আমার হাজব্যান্ডকে ঠকাচ্ছি, তো আমি ওকে সত্যিটা বলে দিব। এই দ্বিধাদ্বন্দ্বে আমার বাচ্চার বয়স যখন 7 মাস, তখন আবার দেখলাম আমার হাজব্যান্ড সেই আগের মতোই, তার পরিবর্তনটা এখন আর নেই। সে যেন আমার ছেলেটাকে মানে সহ্য করতে পারে না, এরকম আমার কাছে মনে হচ্ছিল। তার কাছে কেন জানি মনে হয় বাচ্চাটা তার না। এটা নিয়ে আমাদের প্রচুর ঝামেলা হচ্ছে। তো আমি তাকে কনভিন্স করতেছি, একটা সময় এরকম করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই এবং আমি সৈকতকে কিছু না জানিয়ে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলে দিই যে এরকম এরকম আমি হচ্ছে একটা অন্যায় করে ফেলছি এবং বাচ্চাটা আপনার না, এই বাচ্চাটা হচ্ছে সৈকতের, এবং আপনি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন, আমি সৈকতের সাথে থাকবো। আমি কিন্তু এই ব্যাপারটা হচ্ছে সৈকতের সাথে শেয়ার করি নাই। শেয়ার না করেই আমি হচ্ছে এই বিষয়টা বলে দিই। বলার পরে আমার হাজব্যান্ড তো আমাকে প্রচুর মারে, প্রচুর ঝামেলা হয়, পুরো 14 গোষ্ঠীতে খবর একদম বের হয়ে যায় যে আরেকজনের ছেলে আমার আগে বয়ফ্রেন্ড ছিল। আমি তাকে টোটালি সব কিছুই বলে দিই। বলার পরে আমার বাসায় প্রচুর ঝামেলা চলতে থাকে। ওইদিকে আমি হচ্ছে এত ঝামেলার মাঝখানে আমি হচ্ছে সৈকতকে ফোন দিয়ে বলি যে এরকম এরকম আমি বলে দিছি, এখন যেহেতু বাচ্চাটা হচ্ছে আমার কাছে আছে, তুমি হচ্ছে আমাকে বিয়ে করো। তখনও আমাকে জানায় যে এরকম এরকম আমি তো বিয়ে করে ফেলছি, এবং আমি বিয়ে করছি, আমার প্রায় 1 বছর হতে চললো বিয়ের বয়স। এখন আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এখন আমি কোন দিকে যাব বা কী করব? বাকি রয়ে গেল পেছনে হচ্ছে ও। তখন ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা যেহেতু আমার, আমি অবশ্যই বাচ্চাটার দায়িত্ব নেব। আমি কখনোই হচ্ছে বলি নাই যে বাচ্চাটা আমি রাখবো না, তুমি আমাকে দূর করে দিছো বা তুমি বলছো যে দরকার নেই সম্পর্কটার, তাহলে তুমি আমাকে না জানায় বাসায় কীভাবে বলে দিলা। না না, আমাদের কথাবার্তা হয়। তখনও বলে ঠিক আছে তুমি চলে আসো, আমি তোমাকে বিয়ে করে তুমি আলাদা বাসায় থাকো, ওকে নিয়ে আলাদা বাসায় থাকো, আমি 2টা ফ্যামিলি হ্যান্ডেল করতে পারবো, সমস্যা নাই, পরে আস্তে আস্তে সবাইকে জানাবো ব্যাপারটা। তো আমার কাছে মনে হলো আমি তো একটা বিবাহের বাইরে একটা সম্পর্কে ছিলাম, আর ওই মেয়েটা তো একটা পবিত্র সম্পর্ক নিয়ে ওর কাছে আসছে। মেয়েটা বিয়ে করে আসছে, অবশ্যই মেয়েটা 1000টা স্বপ্ন দেখে আসছে। আমি কিভাবে মেয়েটার ঘরটা ভেঙে দিতাম? তো আমি বললাম যে না থাক, যেহেতু তুমি বিয়ে করে ফেলছো, আর আমি তোমাকে বারবার বলছি বিয়ে করার জন্য, এমন না যে তুমি কেন বিয়ে করছো সেটা আমি প্রশ্ন করবো। তুমি যেহেতু বিয়ে করে ফেলছো, ফাইন, তুমি ওকে নিয়ে সংসারটা করো। বাট সৈকতের মাঝে প্রচুর খারাপ লাগা কাজ করতেছিল, বারবার আমাকে বলতেছিল তুমি চলে আসো, তুমি চলে আসো। এরপরে আমি চিন্তা করলাম যে তাহলে তো আমার শেষ ঠিকানা হয়তো আমাকে কাজ করে খেতে হবে, নয়তো আমি আমার হাজব্যান্ডকে বলে দেখি। তো আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আমার হাজব্যান্ড আমার মেয়েকে রেখে দেয়, এবং আমার মেয়েটা তার ভাইয়ের বউয়ের কাছে ছিল। তো ওখান থেকে ফোন দিয়ে মাফ চাইলাম। মাফ চাওয়ার পর আমার ফ্যামিলি তাকে ডাকলো, সবাই মিলে, যে অ্যারেঞ্জ ম্যারেজে যেটা হয় আর কি, 19 থেকে 20 হলে বিচার বসা, পুরো ফ্যামিলি মিলে বিচার বসলো। সেখানে আমাকে তার কাছে মাফ চাইতে বলা হলো, আমি তার পায়ে হাত দিয়ে মাফ চাইলাম, এবং মাফ চাওয়ার পরে সে একটা পর্যায়ে মেয়ের মুখের দিকে চেয়ে সে মেনে নিল। এবং মেনে নেওয়ার পরে সে বলল যে আমি হচ্ছে এই ছেলেটাকে মানবো না,
মেয়েটা আমার মেয়েকে নিয়েও সংসার করবে, আর আমার ভাইয়ের বউয়ের সাথে সেই আগের বাড়িতেই ওকে থাকতে হবে, আলাদা বাসায় থাকতে পারবে না, যে যা বলবে সব শুনে থাকতে হবে। এবং ওর ওর এই ছেলেটাকে ও কোথায় রাখবে, কি করবে আমি বলতে পারবো না। তো এখন ছেলেটাও আমার, মেয়েটাও আমার, বাবা দুজন হলে কী হবে? আমি তো গর্ভে রেখে 2টা বাচ্চাকে জন্ম দিছি, আমি তো মা। তো আমি সবার সব কথা মেনে নিলাম এবং একটা পর্যায়ে সবাই বুঝাইলো আমার হাজব্যান্ডকে যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ভুল করে ফেলছে, এখন বাচ্চাটা থাক তোমার কাছে থেকে, মানুষ হোক, তুমি পরিচয় না দাও আদর ভালোবাসা দিলা না দিলা সেটা আলাদা হিসাব, কিন্তু বাচ্চাটার দায়িত্বটা নাও। আমরা ঘরের মানুষ, আমরা না হয় জানি, বাইরের মানুষকে জানানোর কি দরকার, মানুষ তো ছিছি করবে। এরকম অনেক কথাবার্তা হয়, একটা পর্যায়ে সবাই তাকে কনভিন্স করে ফেলে এবং সে মেনে যায়। মেনে যাওয়ার পরে আমাকে আবার সেই তার ভাইয়ের বউয়ের পাশে যে তার বাপ দাদার যে বাড়ি, ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে থাকতে থাকি এবং আমার না জীবনটা এরকম হয়ে যায় যেন একটা নরক যন্ত্রণা। প্রত্যেকটা দিন আমাকে এই কথাটা শুনতে হয় যে নোংরা ভাষায় গালাগালি করা, আমি খারাপ, আরেকজনের বাচ্চা পেটে নিয়ে ঘুরছি, কতটা নোংরা হলে আমি স্বামীর ঘরে থেকে এটা করছি। তো ঠিক আছে, আমার ভুল ছিল। আমার বাচ্চাটাকে প্রচুর অবহেলা করা হয়। আমার মেয়ের জন্য খেলনা কেনা হলে সেটা আমার বাচ্চাকে দেয়া হয় না। ইভেন আমার মেয়েকে শিখাই দেয়া হয় এটা ওর ভাই না, ওকে যাতে আদর না করে, কোলে না করে। আমার মেয়েটা তো ছোট মানুষ, ও বেশ আদর করে, ভাইয়া ভাইয়া বলে কোলে নেয়। আমি আমার বাচ্চাটাকে কোলে নিই, 2 হাত দিয়ে কেউ ছুঁয়ে তো দেখবে দূরে থাক, উল্টা আমার জায়েরা ওকে দেখে থুতু ফেলে, এরকম বলে যে নাজায়েজ সন্তান, এরকম বলে আমার ছেলেটাকে। তারপরেও আছে এখানে, কি করব, কোথায় যাব? অপরদিকে সৈকত আমাকে প্রায়ই বলে তুমি চলে আসো, আমি ওর দায়িত্ব নেব, কেন এতটা অবহেলায় আমার বাচ্চাটা বড় হবে। কিন্তু সব কিছু তো আর চাইলেই পারা যায় না। আমি আমার ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করে চলে গেলে হয়তো ওই লোকটা বিয়ে করে নেবে, তার টাকা পয়সা আছে, সে সেটেলড, কিন্তু সে আমার মেয়েকে কখনোই আমাকে দিবে না। আর আইনগতভাবেও হয়তো আমি মেয়েটাকে পাবো না, বড় জোর 5 বছর 7 বছর 12 বছর, এরপরেও আমি মেয়েটাকে পাবো না। তো সেই জায়গা থেকে আর আমার মেয়েটাকেই বা কেন আমি বাবা ছাড়া করতাম? ছেলের বাবার কাছে থাকতে গিয়ে আর মেয়ের বাবার কাছে থাকতে গেলে ছেলেটা অবহেলা হবে। তো সেই জায়গা থেকে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেটা হোক, জীবন হয়তো এটাই, এভাবে মানায় নিয়ে সংসার করতেছি। জীবন এখন এমনভাবে চলতেছে, নিজেও সারাদিন সবার চোখে নিচু হয়ে গেছি এবং সে কথা বলার মুখ নেই, সারাদিন যার যেটা মন চাচ্ছে বলে যাচ্ছি, শুনে যাচ্ছি। আর কোনো রকমে 3 বেলা ছোট বাচ্চা, ওকে দুধ পর্যন্ত কিনে দেওয়া হয় না, 3 বেলা কোনো রকম ভাত খাইয়ে বাচ্চাটাকে বড় করতেছি। তো এভাবেই জীবন চলতেছে, জানি না ভবিষ্যতে কি হবে। এটাই ছিল গল্পটা। এবং গল্পটা এখানে যদি বলি, খুবই একটা এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখন যে যেটা শেখার সেটাই তো শিখতে পারবে। এখন অনেকেই এটা দেখে ভাবতে পারে যে কিভাবে পরকীয়া করা যায়। যেমন অনেকেই বলে আপু তোমার গল্প দেখে অনেক কিছু শিখলাম, কি করলে কি করা যায়। এখন তুমি যদি ভালো কিছু শিখতে চাও, যে এই গল্পটা থেকে একটা শিক্ষা এরকম যে তুমি বিয়ের পরের যেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কোনো দিনও ভালো কিছু হয় না, সেখান থেকে ভালো কিছু কোনো দিনও উঠে আসে না। হ্যাঁ, আমার মতে যে ঠিক আছে, তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো, যার সাথে থাকতেছে তাকে ভালো নাই লাগতে পারে, ভালো না লাগলে তাকে ছেড়ে দাও। তার সংসার করে অন্য একটা লোকের সাথে থাকা, এটা খুবই জঘন্যতম একটা কাজ। এটা আমি আমার কথাটা বলতেছি, আপনার মতামত আলাদা হতেই পারে। যাই হোক, গল্পটা বেশ ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো গল্পটা সেটা তো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ইউটিউবে কিন্তু আদিবার রতনের গল্পটা পোস্ট হয়ে গেছে হয়তোবা, তো অবশ্যই গিয়ে শুনে আসবেন। আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।